রুল 9 এসো। রুল 9 হচ্ছে তোমার অ্যাপোস্ট্রফি এস এর একটা কলমা। এখানে অ্যাপোস্ট্রফি এসটা কি জিনিস, আমরা অ্যাপোস্ট্রফি এস কেন ব্যবহার করি এটা আগে একটু বুঝিয়ে দিই, তারপর আমি অ্যাপোস্ট্রফি এসটা জল একদম কিচ্ছু নেই এখানে। দেখো অ্যাপোস্ট্রফি এস কেন ব্যবহার করি, কেউ বলতে পারবে এখানে? স্যার বিস্ময় সূচক। অ্যাপোস্ট্রফি এস স্যার বিস্ময় সূচক। মানে এর বলতে গেলে ও এর সরি সরি এর মাই তো ফাদার্স কার, ওটা হ্যাঁ। ম্যাথের মতো এর বলতে গেলে হবে না, আমাকে ইংরেজি টার্ম বলো। আমরা অ্যাপোস্ট্রফি এস কেন ব্যবহার করি, কারণ অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করি আমার অধিকার বোঝাতে কোনো জিনিসের প্রতি। যদি বলি এটা আমার মোবাইল তখন তো আমরা বলে দিচ্ছি মাই মোবাইল, কিন্তু যদি বলি এটা রামের মোবাইল তখন বলবো রামস মোবাইল, তাই তো? তাহলে এটা পজেসিভ করার জন্য, PO SSE SSI VE, পজেসিভ করার জন্য আমরা অ্যাপোস্ট্রফি এসটা ব্যবহার করি। এবার পজেসিভ করার জন্য আমরা কি সবার সাথে অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করি? করি না। আমরা কার সাথে করি? যাদের পজেসিভ কেস নেই। কেস মানে হচ্ছে কারক, ঠিক আছে? কেস মানে কারক, বেশ কারকে আমি পরে যাবো, কারক বাদ দাও। কেস মানে পজেসিভ মানে হচ্ছে অধিকার। অধিকার বোঝাতে গেলে যাদের অধিকার সূচক কোনো শব্দ নেই, যে পার্টস অফ স্পিচের অধিকার সূচক শব্দ নেই সেই পার্টস অফ স্পিচটার সাথেই আমরা অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করব। যেমন যেমন এই যে বলছি আমার মোবাইল, আমার আমি থেকে আমার কথাটা এসছে, আমি থেকে আমার কথাটা এসছে, এসছে না আসেনি? হ্যালো? হ্যাঁ স্যার এসেছে। এই যে আমি থেকে যে আমার কথাটা এসেছে, তাহলে আই থেকে আমরা বলছি মাই, মাই মোবাইল আমি কিন্তু ডাইরেক্ট বলে দিতে পারছি মাই মোবাইল। তাহলে আমি শব্দটার পজেসিভ আছে, আমি থেকেই মাইটা এসেছে, মাই মানেই আমার, আমার মানেই পজেসিভ অধিকার, এটা বোঝাচ্ছে। যেহেতু আমার মানেই অধিকার বোঝাচ্ছে, তাই এর সঙ্গে নতুন করে অ্যাপোস্ট্রফি এস যোগ করার দরকার নেই। বুঝতে পারলাম? এর সঙ্গে নতুন করে অ্যাপোস্ট্রফি এস যুক্ত করার প্রয়োজন নেই। কিন্তু যাদের পজেসিভ কেস করার জন্য কোনো পজেসিভ ফর্ম নেই, পজেসিভ কেস করার জন্য যাদের কোনো পজেসিভ ফর্ম নেই, যেমন রাম, রাম বললে রামের কোনো পজেসিভ ফর্ম নেই, মানে যে কোনো নাউনের সাথে, যে কোনো নাউন, আমরা প্রত্যেকটা প্রোনাউনের পজেসিভ কেস পেয়ে যাব। আই থেকে মাই, উই থেকে আওয়ার, ইউ থেকে ইয়োর, আবার ইউ থেকে ইয়োর, হি থেকে হিজ, হার, এগুলো সব আমরা জানি। আমরা প্রোনাউনের ক্লাসে এগুলো আরো ডিটেলে শিখবো, এগুলো অ্যাকচুয়ালি প্রোনাউনের সাথে রিলেটেড। তো ওইটার দিকে আমরা এখন যাচ্ছি না, কিন্তু প্রোনাউন বাদে নাউন, এই নাউনের অ্যাপোস্ট্রফি এস দিয়েই আমরা পজেসিভ করতে পারি। নাউনের কোনো পজেসিভ ফর্ম নেই, তাই আমাদেরকে অ্যাপোস্ট্রফি এস যুক্ত করে আমরা পজেসিভ কেস করব। বোঝাতে পারলাম? এবার এবার আমাদেরকে অ্যাপোস্ট্রফি এসটা আমরা নাউন দেখলেই আমরা কিন্তু অ্যাপোস্ট্রফি এস লাগিয়ে দিতে পারবো না। আমরা কাদের সাথে পারবো? কিছু লিমিট আছে, সেই জিনিসের সাথেই অ্যাপোস্ট্রফি এস দিতে পারি। অন্যান্য জিনিসগুলোকে আমরা অ্যাপোস্ট্রফি এস দিয়ে ব্যবহার করব না, আমরা আবার ওইগুলোকে অফ দিয়ে ব্যবহার করব। যেমন দেখো এখানে লেখা আছে প্রথমেরটা, দ্য টেবলস উড, মানে টেবিলের কাঠ। এই টেবিলটা একটা হচ্ছে ইনঅ্যানিমেট জিনিস, এর কোনো জীবন নেই। এই রকম ধরনের জিনিসের সাথে যাদের জীবন আছে এবং জীবন নেই এমনও জিনিস আছে কিছু, তাদের সাথে লিমিট আছে কিছু, সেই লিমিট, সেই লিস্টের মধ্যে যারা আছে আমরা শুধুমাত্র তাদের সঙ্গে অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করে পজেসিভ করব। কিন্তু যাদের সঙ্গে অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করতে পারবো না, লিস্টের মধ্যে যারা নেই, তাদের সঙ্গে, তারা যতই নাউন হোক না কেন, তাদের সঙ্গে আমরা অ্যাপোস্ট্রফি এস করতে পারবো না। তাহলে আমরা পজেসিভ করব কিভাবে? অন্য উপায় আছে। এই টেবলস উড বলতে পারবো না, কিন্তু দ্য উড অফ দ্য টেবিল বলতে পারবো, মানে একই মানে, কিন্তু আমরা টেবলস উড বললে ভুল হয়ে যাবে, কারণ টেবিলটা ইনঅ্যানিমেট জিনিস, ইনঅ্যানিমেট থিং এর সঙ্গে আমরা অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করতে পারি না, তাই টেবলস উড বলতে পারবো না, দ্য উড অফ দ্য টেবিল বলতে হবে। তো কার কার সাথে আমরা অ্যাপোস্ট্রফি এস যোগ করতে পারি তার লিস্টটা দেখো রুল 1 এ তে এখানে দেওয়া আছে। দ্য ইউজ অফ অ্যাপোস্ট্রফি এস, অ্যাপোস্ট্রফি উইথ এস ইজ নট কারেক্ট ইন দ্য কেস অফ নন লিভিং থিংস।
নন লিভিং থিংস, এই যে টেবিলটা যেমন নন লিভিং থিংস, এদের সঙ্গে আমরা কখনোই অ্যাপোস্ট্রফি এস যোগ করতে পারবো না। অ্যাবস্ট্রাক্ট কোনো নাউনের সাথে মাঝে মাঝে হয়, যেমন ধরে নাও এখানে লেখা আছে ইট ইজ রেস্ট্রিক্টেড। কোন কোন জিনিসের সাথে অ্যাপোস্ট্রফি হয় দেখো, রেস্ট্রিক্ট করা আছে অনলি টু লিভিং থিংস, মানে যাদের জীবন আছে তাদের সাথে হয়। 2 নম্বর হচ্ছে টাইম, মানে সময়ের সাথে হয়, সময়ের সাথে অ্যাপোস্ট্রফি যোগ করতে পারি। ওয়েট মানে ওজনের সাথে যোগ করতে পারি, ডিস্টেন্সের সাথে যোগ করতে পারি, অ্যামাউন্টের সাথে মানে কোনো টাকা পয়সার সাথে পারি, এবং পার্সনিফাইড নাউনের সাথে পারি। পার্সনিফাইড নাউন মানে হচ্ছে যেগুলোকে কোনো মানুষের সাথে তুলনা করা হয়। যেমন আমরা দেখবে গানের মধ্যে দেখি, দেখো চাঁদ, চাঁদ তো ইনঅ্যানিমেট জিনিস, কোনো ওর মধ্যে কোনো জীবন আছে চাঁদের মধ্যে? পার্সনিফাই করা কাকে বলে জানো কেউ এখানে? হ্যাঁ, মানুষ হিসেবে ওকে ব্যবহার করা। মানুষ তার হিসেবে মধ্যে কম্পেয়ার করা। যেমন আমরা বলছি চাঁদ কেন আসে না আমার ঘরে, বলি তো? তা চাঁদ কি আসতে পারবে? তোমার চাঁদের পা আছে যে হেঁটে হেঁটে তোমার ঘরে চলে আসবে? তার মানে তুমি চাঁদকে মানুষের সাথে কম্পেয়ার করছো যে চাঁদ কেন আমার বাড়িতে আসে না। তো যখন তুমি কম্পেয়ার করছো মানুষের সাথে, তখনই ওই মূল শব্দটা তখন কিন্তু পার্সনিফাইড হয়ে গেল। আর যে কোনো পার্সনিফাইড নাউন, সেটা ইনঅ্যানিমেটই হোক আর যাই হোক না কেন, তখন কিন্তু অ্যাপোস্ট্রফি যোগ করতে পারবো। কিন্তু শুধু মুনকে যখন তুমি এমনি চাঁদ হিসেবে ব্যবহার করছো, তখন কিন্তু আমরা অ্যাপোস্ট্রফি এর সাথে ব্যবহার করতে পারবো না। ঠিক আছে, বোঝাতে পারলাম? এবার এক্সাম্পল গুলো দেখো, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। সেটা হচ্ছে টেবলস উড, মানে হচ্ছে আমরা টেবিলের সাথে এস যোগ করতে পারবো না, কিন্তু এই টেবিলটাকে যদি পার্সনিফাইড করা হতো তাহলে কিন্তু অ্যাপোস্ট্রফি এসটা ঠিক ছিল। কিন্তু এখানে পার্সনিফাই তো করা হয়নি। পার্সনিফাই করে কারা? কবিরা করে। কবিদের কবিতায় দেখবে পার্সনিফাই করা আছে। ঠিক আছে, মনে হচ্ছে যেন আমার মানে একটা দেবে জন ডানের কবিতা, যারা পড়েছো তারা দেখবে, উনি খুব রোমান্টিক কবি পোয়েট ছিলেন। তো উনি বলছেন যে আমার গার্লফ্রেন্ডের মানে এত সুন্দর দেখতে, আমার গার্লফ্রেন্ডের চোখগুলো এত সুন্দর, তো যদি আমার গার্লফ্রেন্ড সূর্যের দিকে তাকিয়ে দেয়, আমি চাই, আমার সূর্যের প্রতি মায়া হচ্ছে, কারণ আমার গার্লফ্রেন্ড যদি সূর্যের দিকে তাকায়, সূর্য এক মুহূর্তে অন্ধকার হয়ে যাবে। জন ডানের কবিতা কেউ পড়লে পড়বে, দেখবে। তো এই ধরনের কথাগুলো, তার মানে কি সূর্যটাকে মনে হচ্ছে ওর মানে পাড়ার একটা ছেলে, তার সাথে কম্পেয়ার করছে। তো তখন পার্সনিফাই, তখন কিন্তু সানের সাথে অ্যাপোস্ট্রফি যোগ করতে পারবো। কিন্তু নর্মালি যদি বলি দা সান রাইজেস, সূর্যের আলো, সানস লাইট বলতে পারবো না, দা লাইট অফ দ্য সান বলতে হবে। ওকে চিরঞ্জিত? চিরঞ্জিত স্যার খুব বোঝা হা হা রিয়াক্ট দিচ্ছে, কিন্তু বুঝতে পারছো কেন আমি জানি না। বুঝতে পারছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি স্যার। হুম। এবার দেখো এই যে বয়েজ হ্যান্ড, মানে একটা ছেলের হাত। তারপরে বলছে টাইমস মার্চ, মানে সময়ের অতিবাহিত হয়ে যাচ্ছে, সময় পেরিয়ে যাচ্ছে, তাহলে টাইমস মার্চ। তারপরে হচ্ছে কিলোমিটারস জার্নি, আমি বলি না আমরা 1 কিলোমিটারের জার্নি করে এলাম, তার মানে আই আই হ্যাভ এ কিলোমিটারস জার্নি। ঠিক আছে। তারপরে দেখো রুপি, এটা অ্যামাউন্ট, অ্যামাউন্টের সাথে এস যোগ হয়। নাইট মানে সময়, এটার সাথে এস যোগ হয়, তাই অ্যাপোস্ট্রফি এস যোগ করেছে। ঠিক আছে। এবার দেখো এতক্ষণ আমরা যেটা ছিলাম, এটা হচ্ছে সব সিঙ্গুলার নাউনের সাথে। ঠিক আছে, এগুলো সব সিঙ্গুলার নাউনের সাথে অ্যাপোস্ট্রফি এস যখন যোগ করছি, তখন আমরা কিন্তু ধরো বয়, বয়েজ, অ্যাপোস্ট্রফি এস এইখানে করছি। বয়েজ, কি বললো, বয়েজ হ্যান্ড, ছেলেটার হাত। কিন্তু যখন বলছি বয়েজ স্কুল, বিও ওয়াইএস, বয়েজ স্কুল, SCHOOL, বয়েজ স্কুল যখন বলছি, তখন অ্যাপোস্ট্রফিটা কোথায় দিতে হবে কেউ বলতে পারবে? হ্যাঁ, এস এর মাথায়, এস এর আগে না পরে? এস এর পরে। এস এর পরে কেন? কারণ ছেলেদের স্কুল বোঝাচ্ছে, একটা ছেলের স্কুল নয়, সমস্ত ভেরি গুড, মানে ভেরি গুড। অনেকগুলো স্কুল। তার মানে যখন আমরা পজেসিভ শুধু সিঙ্গুলার নাউনকে করি তা তো নয়, আমরা তো প্লুরাল নাউনকেও পজেসিভ করতে পারি। একটা ছেলের স্কুল যদি বলতে পারি, তাহলে অনেকগুলো ছেলের স্কুল আমি বোঝাবো কেমন করে? শুধু অ্যাপোস্ট্রফিটা শুধু পাল্টে দিলেই অনেকগুলো ছেলের স্কুল হবে। দেখো বয়ের প্লুরাল ফর্ম হচ্ছে বয়েজ, বয়ের প্লুরাল ফর্ম হচ্ছে বয়েজ, তাই তো? বাকিরা রেসপন্স করো, নাহলে কি করে বুঝবো তোমরা বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, তুই তো বললি, বাকিরা কই? দেখো বয়ের প্লুরাল ফর্ম তো বয়েজ,
তাহলে এই যে বয়েজ, এই কথাটা শেষে আমরা অ্যাপোস্ট্রফি এস দিতে হবে। বয়েজের পরে যার শেষে এস আছে অলরেডি, তারপরে আবার আমরা অ্যাপোস্ট্রফি দিয়ে আর এস যোগ করার দরকার নেই। আমরা যখন প্লুরাল নাউনটার সঙ্গে পজেসিভ করছি তখন শেষ এসটার পরে অ্যাপোস্ট্রফি দিয়ে দিলেই কমপ্লিট হয়ে যাবে কথাটা। তার মানে সব ছেলেগুলোকে বোঝাবে। আর যদি এসের হ্যাঁ, এই আগে কমাটা ভুলটা দিয়ে দিই, কমাটা যদি এসের আগে দিয়ে দিই তাহলে বোঝাবে একজন ছেলের স্কুল। একজন ছেলের কি স্কুল হয়? কমন সেন্স লাগাতে হবে। একজন ছেলের নিশ্চয় স্কুল হয় না, সব ছেলেদের স্কুলটা হয়। ওই জন্য বয়েজ স্কুল শেষে অ্যাপোস্ট্রফি এসটা দিতে হবে প্লুরাল নাউনের ক্ষেত্রে। আর সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে অ্যাপোস্ট্রফিটা এসের আগে হবে। বোঝা গেল? হ্যাঁ, এই ভুলটা আমরা হ্যাপি টিচার্স ডে লেখার সময় খুবই করি। টিচার্স একদম এর একদম টিচার্স ডে লেখার সময় টিচারের আগে এসের আগে অ্যাপোস্ট্রফি দিয়ে দিই, কিন্তু এসের পরে হবে। একদম ভেরি গুড তানভি, স্যার বলো। স্যার বলছি ওয়াটারের ক্ষেত্রে আমরা কি স্যার ওয়াটার্স লিখতে পারি? মানে ওয়াটারের তো সিঙ্গুলারিটি নেই, তো না, ওয়াটার সিঙ্গুলারিটি নেই। ওয়াটার তো একটা সিঙ্গুলার ফর্ম। এবার যদি সেটাকে সিঙ্গুলার আমাকে, ফর্ম। হ্যাঁ এবার সেটাকে যদি স্যার আমাকে প্লুরালে, যদি আমি সেটাকে যদি স্যার লিখতে চাই, তো সেক্ষেত্রে কি স্যার ওয়াটার্স বলে কি এই এস এর পরে অ্যাপোস্ট্রফিটা বসবে? ওয়াটার, প্রথম কথা ওয়াটারের সাথে এস যুক্ত হয়ই না যখন নাউন হিসেবে কাজ করছো। ওয়াটারের প্লুরাল ফর্ম তো নেই, তাহলে তুমি ওয়াটার্স লিখবে কেমন করে? ওয়াটারের প্লুরাল ফর্ম কি আছে? না না না। তাহলে তুমি লিখবে কেমন করে? প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে ওয়াটারের সাথে এস যোগ করা যায়, কিন্তু মানেটাই পাল্টে যায়। ওয়াটার্স মানে অনেকগুলো জল বোঝায় না, ওয়াটার্স মানে হচ্ছে সমুদ্র বোঝায়। ওয়াটার্স মানে হচ্ছে সি। দেখবে আমি লিস্টটা দিয়েছি আগের দিন ক্লাসে, রুল 5-এ আছে, দেখবে এগুলো। আগের দিন যারা ক্লাস করেছো তাদের দেখবে রুল 5-এ এটা আছে, ঠিক আছে? রুল 5-এ এটা আছে। তোমাদেরকে টেলিগ্রাম চ্যানেলে আমি সবাইকে অ্যাড করে দিয়েছি, যারা বাকি আছে তাদেরকে অ্যাড করে দেবো। টেলিগ্রাম চ্যানেলে আমি এই যে ভোকাবস বলো যাই বলো, এটা আমি এই গ্রুপে অত দেবো না, টেলিগ্রাম চ্যানেলে দেবো। টেলিগ্রাম চ্যানেল থেকে তোমরা সলভ করবে, তোমরা ওইখান থেকে লিঙ্ক দিয়ে দেবো, ওইখান থেকে ইউটিউবগুলো দেখে নেবে, ঠিক আছে? তাহলে সুবিধা হবে তোমাদের, কারণ আমি প্রাইভেট করে আপলোড করে রাখবো, যাতে করে তোমরা পেয়ে যাও রেকর্ডেড ক্লাসগুলো যারা ক্লাস করছো। কিন্তু সবাই পেয়ে গেলে অসুবিধা আছে। ঠিক আছে স্যার। তো দেখো, বুঝতে পারলে চিরঞ্জিত? হ্যাঁ স্যার, হ্যাঁ ঠিক আছে স্যার। কোনো ডাউট নেই? না স্যার। বেশ। এবার দেখো এই অ্যাপোস্ট্রফি এসটা বুঝতে পারলে তো? যখন সিঙ্গুলার হবে তখন এস এর আগে হবে, সিঙ্গুলার না হলে প্লুরাল হলে এস এর পরে হবে। হ্যাঁ স্যার ঠিক। আচ্ছা, এবার এইখানে মজার বিষয়গুলো আসছে। দেখো এই যে দেখো বি তে কি লেখা আছে। আমি রুলসটা শেষ করে দিচ্ছি আজকে, প্র্যাকটিস সেটগুলো যদি নাও হয় 11টা বাজতে গেল, রুলসটা টেনে শেষ করছি, তোমরা একটু ধৈর্য ধরে শোনো। দেখো এখানে লেখা আছে টু নাউন্স ইন পজেসিভ কেস ডিনোট প্লুরাল ফর্ম when apostrophe with s is used with one noun। যখন বলছে যে পজেসিভ কেসটা যখন ডিনোট করে প্লুরাল ফর্ম, মানে প্লুরাল বোঝাবে, তখন অ্যাপোস্ট্রফি এসটা ইজ ইউজড উইথ ওয়ান নাউন। তখন একটা নাউনের সাথে ইট এক্সপ্রেসেস সিঙ্গুলার ফর্ম। একটা নাউনের সাথে যদি অ্যাপোস্ট্রফি এস দেওয়া হয় তাহলে এটা সিঙ্গুলার ফর্ম এক্সপ্রেস করে। কেমন? দেখো এখানে লেখা আছে শিলা এবং রোহিতের বাবা। শিলা এবং রোহিতের বাবা, এটার মানে হচ্ছে যে ফাদার অফ বোথ শিলা এবং রোহিত, মানে বাবা একজনই। শিলারও বাবা যে, রোহিতেরও বাবা তিনি। তাহলে শিলা এবং রোহিতের বাবা যখন একজনই, দুজনের বাবা যখন একজনই, তখন কিন্তু শুধু শেষের নাউনটার সাথে অ্যাপোস্ট্রফি এস দিতে হবে। আর যদি হয় দুজনের বাবা দুটো আলাদা আলাদা, এমনও তো হতে পারে শিলার বাবা এবং রোহিতের বাবা দুটো আলাদা ব্যক্তি হতে পারে, তো সেক্ষেত্রে দুজনের সাথে অ্যাপোস্ট্রফি এস দিতে হবে। শিলাস অ্যান্ড রোহিত ফাদার্স, তখন দেখো বাবা যেহেতু দুটো, তাই ফাদারের সাথেও এস যোগ হয়ে গেল। এটা বোঝাতে চেয়েছে। যখন অ্যান্ড দিয়ে আমরা দুটো নাউনকে যোগ করব এবং দুটো নাউনের পজেসিভ কেস করব, তখন আমরা যদি পরের নাউনটা সিঙ্গুলার হয়, মানে যদি বাবা একজন বোঝায়, তাহলে অবশ্যই শেষের এই নাউনটার সঙ্গেই অ্যাপোস্ট্রফি করব। এই প্রথমে নাউনটার সঙ্গে অ্যাপোস্ট্রফি লেখার দরকার নেই। আর যদি দুজনের আলাদা আলাদা বাবা হয় তাহলে বাবার সংখ্যা বেড়ে গেল, প্লুরাল হয়ে গেল, তখন দুজনের সাথেই অ্যাপোস্ট্রফি এস দিতে হবে। ওকে?
ওকে, হ্যাঁ স্যার। এরপরে দেখো নাম্বার সিটা দেখো, নাম্বার সিটা হচ্ছে যে উইথ কম্পাউন্ড নাউন্স অ্যাপোস্ট্রফি এস শুড বি অ্যাডেড অনলি উইথ দ্য লাস্ট ওয়ার্ড। কম্পাউন্ড নাউনের সাথে অ্যাপোস্ট্রফি এসটা যোগ হবে। এই যে যেটা তানভি বলছিলি, তানভি চলে গেল নাকি? হ্যাঁ 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 আছে আছে। কম্পাউন্ড নাউনের সাথে যখন আমরা অ্যাপোস্ট্রফি এস যোগ করব, তখন এই যে এসটা অ্যাপোস্ট্রফি এসটা শুড বি অ্যাডেড অনলি উইথ দ্য লাস্ট ওয়ার্ড। কম্পাউন্ড ওয়ার্ড এই যে মাদার ইন ল, ফাদার ইন ল, এই যে ওয়ার্ডগুলো, ঠিক আছে, যখন অ্যাপোস্ট্রফি এস যোগ করব মানে পজেসিভ যখন করব, তখন ধরো আমার শাশুড়ির বিহেভিয়ার ভালো নয় যদি বলি, তাহলে মাদার ইন লজ বিহেভিয়ার, তখন কিন্তু অ্যাপোস্ট্রফি এসটা একদম লজের সাথে হবে, মাদারের সাথে অ্যাপোস্ট্রফি এসটা হবে না। কিন্তু যখন এই নাউনটাকে প্লুরাল করব, একজন শাশুড়ি, অনেকজন শাশুড়ি এক কাছে জড়ো হয়েছে ধরো, তাহলে অনেকগুলো শাশুড়ি বোঝাচ্ছে। যখন শাশুড়ির সংখ্যাটা বোঝাবো প্লুরাল সেন্সে, তখন যে এসটা যোগ হবে, তখন তো অ্যাপোস্ট্রফি যোগ হওয়ার ব্যাপার নেই, শুধু এস যোগ হবে প্লুরাল করার জন্য। তখন এসটা কিন্তু এখানে যোগ হবে মাদারের সাথে। পার্থক্যটা বোঝে নাও। যখন পজেসিভ করার জন্য অ্যাপোস্ট্রফি এস যোগ করব, অ্যাপোস্ট্রফি এবং এস যোগ করব, তখন শেষেরটার সাথে লয়ের সাথে যোগ হবে। আর যখন সিম্পলি একজন শাশুড়ি এবং অনেকজন শাশুড়ি বোঝানোর জন্য যখন প্লুরাল করব, তখন যে এসটা যোগ হবে, তখন এসটা মাদারের সাথে যোগ হবে। অতএব অনেক শাশুড়ি বোঝালে তখন হবে মাদার্স ইন ল, তখন আর অ্যাপোস্ট্রফি এস লয়ের সাথে এস যোগ করব না, মাদারের সাথে যোগ করব। ক্লিয়ার? আ- হ্যাঁ, আর যদি এরকম হয় যে আমার শাশুড়ির বিহেভিয়ার খারাপ, এটা এটা বোঝাতে গিয়ে যদি বলে আমার শাশুড়িদের, মানে কাকি শাশুড়ি, মামা শাশুড়ি, মানে মামি শাশুড়ি যত আছে হুম, সবাই, সেক্ষেত্রে মানে এজটা কোথায় বুঝবো? মানে সেক্ষেত্রে ওই বললাম তো। অ্যাপোস্ট্রফিটা কি ওই বয়সের মতো হয়ে যাবে? ও মানে প্লুরাল শাশুড়ির কথা বলছিস? হ্যাঁ, হ্যাঁ, তখন ওই যে ওনার মাদার্স শাশুড়ি। ইন লজ, হ্যাঁ মাদার্স ইন লজ, প্লুরালের সাথে এস যোগ করছিস যখন, শেষে এস নেই তো কি করবি? তুই যে কোশ্চেনটা করলি সেটা হচ্ছে যে অনেক শাশুড়ির বিহেভিয়ার খারাপ বলছিস, ধর তখন এরকম লিখতে হবে মাদার্স ইন ল, এটা মানে প্লুরাল করে দিলাম, করলাম তো। এবার এদের ক্ষেত্রে অ্যাপোস্ট্রফিসটা কোথায় যোগ হয়? শেষে যোগ হয় তো, তাহলে এর সঙ্গে অ্যাপোস্ট্রফিস যোগ করে দিয়ে হয়ে গেল। কারণ এর তো শেষে এর প্লুরাল করার জন্য তো এসটা শেষে নেই, মাঝে ঢুকে গেছে, তো আমি কি করব? যদি এসটা শেষে থাকতো তাহলে আমি এসের পরে কমা দিতাম, কিন্তু এইটা তো এসের এস নেই, তাহলে আমাকে কি করতে হবে? অ্যাপোস্ট্রফি এস দিতে হবে, মানে সব শাশুড়িকে ধরে নেবে। আর যদি এই এসটা বুঝেছি। কেটে দিই তাহলে একজন শাশুড়িকে বোঝাবে। বুঝেছি। ঠিক আছে, বাহ, গুড কোয়েশ্চেন। এবার এরপরে দেখো, এই যে এখানে পজিটিভ কেস ইনক্লুডেড বাই অ্যাপোস্ট্রফি লেখা আছে না, অ্যাপোস্ট্রফি উইদাউট এস আফটার প্লুরাল ওয়ার্ড, প্লুরাল নাউন অর আন্ডারস্ট্যান্ডিং উইথ এস। যেমন জন কিডস, যাদের নামের শেষে অলরেডি এস আছে। জন কিডস বলতে তো অনেকজনকে বোঝাচ্ছে না, একজনকে বোঝাচ্ছে, কিন্তু এর নামের শেষে অলরেডি এস আছে, অতএব আর অ্যাপোস্ট্রফি দেওয়ার পর আবার এস লেখার দরকার নেই, শুধু এস এর পরে মাথায় কমাতে দিলেই হয়ে যাবে। এই যে গার্লস হোস্টেল, একটু আগে যেটা বোঝালাম বয়েজ স্কুল দিয়ে, গার্লস হোস্টেল মানে একজন গার্লসের স্কুল নয়, অনেকজনের, তাহলে এস এর পরে হবে কমাটা, এস এর আগে হবে না। এস এর আগে বোঝালে একজন গার্লসের স্টুডেন্ট হয়ে যাবে, একজন গার্লসের হোস্টেল হয়ে যাবে। এবার দেখো এলস কথাটা আমরা মাঝে মাঝে কিছু কিছু নাউনের সাথে যোগ করি, যেমন সামবডি এলস, মানে কোনো একজন, কে এসেছিল? সামবডি এলস, কোনো একজন এসেছিল। এলস কথাটা এনিবডি এলস, নোবডি এলস, এইভাবে যোগ করি, তাহলে দুটো ওয়ার্ড হয়ে গেল। সেক্ষেত্রে আমরা অ্যাপোস্ট্রফিসটা কোথায় যোগ করব? অবশ্যই যেমন মাদার ইন লর সাথে শেষেরটার সাথে যোগ করছি, তাহলে এনিবডি এলস লিখছি, তাহলে শেষে কোনটা থাকছে? এলসটা, তাহলে এলসের সাথে যোগ হবে সামবডি এলসেস অ্যাপোস্ট্রফি এস। ঠিক আছে, এবার এখানে আরেকটা কথা মনে রাখতে হবে, নাম্বার বি তে বলছে দ্য কারেক্ট এক্সপ্রেশন হুজ এলস, হুজ এলস, এই যে হু এলস এর বদলে হু এলসেস আমরা লিখতে পারবো না। হুইয়ের সাথে যখন আমরা এলস যোগ করব, দেখো সামবডির সঙ্গে যখন এলস যোগ করছি তখন সামবডি এলসেস হয়ে যাচ্ছে, নোবডির সঙ্গে এলস যোগ করলে নোবডি এলসেস হয়ে যাচ্ছে। কিন্তু যখন আমরা হু শব্দটার সাথে এলস যোগ করব, তখন আমরা হু এলসেস লিখতে পারবো না। কেন পারবো না?
আমরা অ্যাপোস্ট্রফি এস কাদের সাথে যোগ করি? যাদের পজিটিভ কেস নেই তাদের সাথে তো। তাহলে হুইয়ের পজিটিভ কেস আছে, হুইয়ের পজিটিভ কেসই হচ্ছে হুজ, WHOSE। হুইয়ের পজিটিভ কেস হচ্ছে হুজ, তাহলে আমরা হুজ এলস লিখবো। হুজ এলসেস লিখতে পারবো না, হু এলসেস লিখতে পারবো না, কারণ এর পজিটিভ কেস আছে, তাই আমরা অ্যাপোস্ট্রফি এস যোগ করতে পারবো না, শুধু হুজ এলস লিখবো ব্যাস। ওকে, বলছি শুধু কি আমি মানে কাটা কাটা শুনতে পাচ্ছি না সবাই শুনতে পাচ্ছে এরকম? না কাটা কাটা তুই শুনতে পাচ্ছিস হয়তো। সবাই বলো আমাদের বাকিরা। তো আমাদের ক্লিয়ার হচ্ছে। ঠিক আছে। যে তো আরেকবার বলে এটা দেবে, মানে একটা কেটে কেটে গেল। কেটে কেটে বলতে হু এলসটা আমরা তো সামবডি এলস যোগ করলে সামবডি এলসেস করছি, অ্যাপোস্ট্রফি এসটা এলস এর সাথে দিচ্ছি। নোবডি এলস করলে নোবডি এলসেস করছি, কিন্তু হু এর সাথে যখন এলস কথাটা যোগ করবো ELSE, তখন আমরা হু হু এলসেস লিখতে পারবো না, এলস এর সাথে অ্যাপোস্ট্রফি করতে পারবো না। কেন পারবো না? কারণ অ্যাপোস্ট্রফি এস আমরা তাদের সাথে লাগাই যাদের পজিটিভ কেস নেই, যাদের পজিটিভ কেস নেই। তাহলে হু শব্দের তো পজিটিভ কেস আছে, হু শব্দের পজিটিভ কেসই তো হচ্ছে হুজ, WHOSE। তাই আমরা হুজ এলস লিখবো, হু এলসেস লিখতে পারবো না। ওকে, স্যার এরপরে দেখো, বলো। স্যার বলছি এই যেমন মানে হুয়ের ক্ষেত্রে আমরা যেমন ওর হুজটা যখন করছি WHO SE, তখন ওর আমার পজিটিভ কেসটা ওর থাকছে। তেমন হ্যাঁ, তেমন তো স্যার নো বডির ক্ষেত্রেও স্যার নো বডিজ যেটা, সেটা কি স্যার ওর পজিটিভ কেস ওই নো বডিজটা না? না নোবডি পজিটিভ কেস নয়, সাবজেক্টিভ কেস। আচ্ছা আচ্ছা। নোবডি সাবজেক্ট হয়ে বসে, অবজেক্ট হয়ে বসে না কখনো। পজিটিভ কেস কারা বলো তো? যারা, যাদের পরে কোনো নাউন বসাতে পারবে তুমি। নোবডির পরে কোনো নাউন বসাতে পারবে? সামবডির পরে এলস বসাতে পারছো, কিন্তু নোবডির, সরি, সামবডি এলসেস হাউস তুমি বলতে পারবে, কিন্তু হুম। সামবডিজ হাউস বা নোবডিজ হাউস অ্যাপোস্ট্রফি এসটা ডাইরেক্ট নোবডি। আরে আমরা যখন এলস ব্যবহার করব তখন নোবডির সঙ্গে ডাইরেক্ট অ্যাপোস্ট্রফি এস তুমি ব্যবহার করতে পারো, কিন্তু আমরা মাঝে মাঝে আমাদের কথা বলার স্টাইল, আমরা এলস দিয়েও তো মাঝে মাঝে কথা বলি। যদি হ্যাঁ। আমরা এলস দিয়ে কথা বলি সেক্ষেত্রে অ্যাপোস্ট্রফি এসটা নোবডির সঙ্গে ডাইরেক্ট লাগাতে পারবে না, তখন এলস এর সাথে লাগাতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, বুঝতে পেরেছি। হুম, হুম। বেশ। এরপরে দেখো, এই যে ইউজ অফ অ্যাপোস্ট্রফি এস এর কিছু রুলস আছে। কি রুলস আছে? দ্য অ্যাপোস্ট্রফি এস ইজ কারেক্ট নন লিভিং থিংস, ইট ইজ রেস্ট্রিক্টেড অনলি লিভিং থিংস। এটা তো অ্যাপোস্ট্রফি এস ও নিজের মতো লিখেছে। আচ্ছা, নাম্বার 10, দ্য অ্যাডজেক্টিভ ডিনোটিং। এবার ওটা বাদ দাও, এই অ্যাডজেক্টিভটা বাদ দাও, এবার এইখান থেকে এসো, এই রুল 10-এ চলে এসো। রুল 10, রুল 10-এ কি বলেছে? যখন আমরা দুটো অ্যাডজেক্টিভ ব্যবহার করব একই নাউনকে কোয়ালিফাই করবে, সেম নাউন। যেমন ধরো এখানে লেখা আছে কালচারাল অ্যান্ড সোশ্যাল লাইফ ইন ইন্ডিয়া, মানে ইন্ডিয়ারই কালচারাল লাইফ এবং ইন্ডিয়ারই সোশ্যাল লাইফ, দুটো লাইফকে যখন আমরা বলছি, লাইফটা কেমন? এই লাইফটা হচ্ছে স্যার কালচারাল লাইফ আবার সোশ্যাল লাইফ, এই লাইফকেই কিন্তু কোয়ালিফাই করছে, কালচারালও বটে সোশ্যালও বটে। বল কি বলছো? স্যার বলছি যে জন কিটসটা যেটা বললেন না, হ্যাঁ, ওখানে যদি বলি যে এই সাইকেলটা জন কিটসের, তাহলে সেন্টেন্সটা কিরকম হবে? মানে অ্যাপোস্ট্রফি এসটা কি মানে পরে বসবে? এসের পরে, হ্যাঁ, অ্যাপোস্ট্রফিটা এসে পরে বসবে। এসের পরে বসবে, কারণ যেহেতু অলরেডি এস আছে ওখানে। তাহলে যদি বলি দিস ইজ জন কিটস সাইকেল, তাহলে ওইখানে কি জন কিটসটা যেরকম আছে ওরকম বসবে, তারপরে জন অ্যাপোস্ট্রফিটা বসবে কিটসেস, এসের পরে। ওটা বলতে হবে জন কিটসেস সাইকেল, জন কিটসেস উচ্চারণ করতে হবে, জন কিটস আজকে বললে হবে না, শুধু জন কিটসেস বলতে হবে, হুম কিন্তু শেষে হুম এসটা লাগবে না, শুধু অ্যাপোস্ট্রফি দিলে হয়ে যাবে। আচ্ছা, মানে স্পেলিংটা যা আছে তাই থাকবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে স্যার। এবার দেখো এখানে দুটো অ্যাডজেক্টিভ ব্যবহার করেছে, দুটো অ্যাডজেক্টিভই কিন্তু যদি একটা নাউনকেই কোয়ালিফাই করে, ধরো লাইফকেই কোয়ালিফাই করছে, লাইফটা কেমন লাইফ? কালচারাল লাইফ। লাইফটা কেমন লাইফ? সোশ্যাল লাইফ। যদি এরকম কেস হয় তাহলে কি হবে? কনসিডার্ড অ্যাজ প্লুরাল, দুটোই একই নাউনকে কোয়ালিফাই করলেও এদেরকে প্লুরাল ধরা হবে। তাহলে এর পরে যে ভার্বটা অবশ্যই প্লুরাল ভার্ব বসবে, এখানে দেখো আর বসেছে। কালচারাল লাইফ এবং সোশ্যাল লাইফ দুটো লাইফকে বোঝাচ্ছে, তাহলে কালচারাল লাইফ একটা আলাদা পার্ট, সোশ্যাল লাইফ একটা আলাদা পার্ট, তো দুটো পার্ট হয়ে গেল তো। কালচার যেটাই কালচারাল সেটাই সোশ্যাল এমনটা তো নয়, দুটো আলাদা জিনিস। তাই এইরকম ভাবে যখন দুটো অ্যাডজেক্টিভ অ্যান্ড দিয়ে যুক্ত করা থাকে তখন কিন্তু এদের পরে যে ভার্বটা হয় সেটা প্লুরাল ভার্বই হয়।
বোঝাতে পারলাম? তারপরে দেখো লেখা আছে 2 নম্বরে সামার অ্যান্ড উইন্টার ভ্যাকেশন। দেখো সামার ভ্যাকেশন আর উইন্টার ভ্যাকেশন দুটো কি এক জিনিস? আলাদা জিনিস। ওই জন্য এরপরে দেখো আর বসেছে। এগুলো বাড়িতে আউট হবে কিন্তু। তুমি যদি এখানেই পড়ে ভাবো হয়ে গেল তাহলে কিন্তু হবে না। বাড়িতে কিন্তু ভালো করে মন দিয়ে। একটা কোশ্চেন করবো? হ্যাঁ 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 হ্যাঁ। বলছি সামার আর উইন্টার ভ্যাকেশনস কেন হলো না? হ্যাঁ, একবার বলুন। সামার অ্যান্ড উইন্টার ভ্যাকেশন কি কি বুঝতে পারলাম না। সামার আর উইন্টার ভ্যাকেশন তো হ্যাঁ হ্যাঁ। লেখাটা তো খুঁজে পাচ্ছি সামার না। ভ্যাকেশন এবং উইন্টার ভ্যাকেশন দুটো জিনিস তো, একটা জিনিস তো নয় এরা, তাই আর বসেছে। স্যার রুল 10টা একবার বলবেন, লিখবো নিজের মতো করে। হ্যাঁ হ্যাঁ, সামার অ্যান্ড উইন্টার সামার অ্যান্ড উইন্টার ভ্যাকেশন ভ্যাকেশন আর আর হলো কম্পালসারি তো ইন দ্য আর আওয়ার স্কুলস। হ্যাঁ বল, হ্যাঁ আরটা কি মনে হচ্ছে হবে? ভ্যাকেশন সঙ্গে আর এর জন্য কোনো কোশ্চেন নেই। ভ্যাকেশনের পরে এস নেই কেন ওটা বলছিস? ও ইয়েস নেই কেন? আচ্ছা আচ্ছা, ভেরি গুড কোয়েশ্চেন। এটা দেখ, সামার অ্যান্ড উইন্টার ভ্যাকেশন, এটা কিভাবে বলতে হবে জানিস তো? অ্যাকচুয়ালি সামার অ্যান্ড উইন্টার ভ্যাকেশনটা এটা আন্ডারস্টুড আছে এরকম, সামার ভ্যাকেশন অ্যান্ড উইন্টার ভ্যাকেশন। এবার বল এস যোগ হবে? সামার না, ভ্যাকেশন হবে না। আলাদা করে দিলাম, অ্যান্ড উইন্টার ভ্যাকেশন, তো ভ্যাকেশনটা ওইভাবে ব্যবহার করা হয়েছে। ভ্যাকেশনটা দুটোরই কমন, ও তুই দুবার যদি আচ্ছা, হ্যাঁ বলিস। হ্যাঁ, কারণ এটা সামার ঠিক ভ্যাকেশন আছে, উইন্টার ভ্যাকেশন একসঙ্গে তো আসে না, আলাদা আলাদা না টাইমে আসবে। আলাদা আলাদা হয়ে যাচ্ছে, ওই জন্যই তো প্লুরাল করা হচ্ছে। ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। বেশ, এবার দেখ বাবারে। রুল রুল 11। রুল 11 কি আছে? বলছে নাউন আফটার প্রিপজিশন ইজ রিপিটেড ইন সিঙ্গুলার ফর্ম। কিছু প্রিপজিশন আছে তাদের পরে যখন আমরা, এগুলো কথা বলার ধরন অ্যাকচুয়ালি, এটা কোনো রুলসই নয়, এটা জাস্ট মুখস্থ রাখবে। সেটা হচ্ছে দা কথার উপর কথা, ওই যে গান আছে না একটা, কথার উপর কেবল কথা সিলিং ছুতে চাই। তো সেই কথার উপর কেবল কথা আমরা যে বলছি, তার মানে কি কথা আর শেষ হচ্ছে না। তখন হচ্ছে ওয়ার্ড ফর ওয়ার্ড, এটা নয় সরি, এটা হচ্ছে ওয়ার্ড কথা বলা, মানে একটা ওয়ার্ডের জন্য আর একটা কথা বলা, এই একটার কথার উপর আর একটা কথা বলছে, একটা কথার জন্য আর একটা কথা বলছে। এই ধরনের সেন্টেন্সগুলো যখন হয়, যেমন এইটা দিয়ে বোঝায়, হ্যাঁ ডোর টু ডোরটা দিয়ে বোঝায়, তাহলে ভালো বুঝতে হবে। সেটা হচ্ছে ভিখারিটা দরজায় দরজায় ভিক্ষা করছে। তার মানে দ্য বেগার ইজ বেগিং ফ্রম ডোর টু ডোর, মানে একটা দরজায় করছে আগে, তারপরে আবার একটা দরজায় যাচ্ছে, তারপরে আবার একটা দরজায় যাচ্ছে, এরকম। তেমনি ওয়ার্ড ফর ওয়ার্ড মানে হচ্ছে তুমি একটা কথা বলছো, তোমার পরিপ্রেক্ষিতে আমি একটা কথা বলছি, তোমার কথার পরিপ্রেক্ষিতে আবার সে একটা কথা বলছে, আবার আমি বলছি, আবার তুমি বলছো, আবার সে বলছে, এরকম করে কথাটা একদম সিলিং পর্যন্ত ছুটে যাচ্ছে। সিলিং ছুতে চাই যেটা। ঠিক আছে? এই দেখো, ঘন্টার পর ঘন্টা আমাকে অপেক্ষা করালে তুমি, বলে না? তাহলে এই যে ঘন্টার পর ঘন্টা, এটার ফ্রেজটা হচ্ছে আওয়ার্স আফটার আওয়ার। আওয়ার আফটার আওয়ার, সরি দুটোই সিঙ্গুলার। আওয়ার্স আফটার আওয়ার্স হবে না কিন্তু, দুটোই সিঙ্গুলার। যখন প্রিপোজিশন হিসেবে এরকম মাঝে প্রিপোজিশন এবং দুদিকে দুটো নাউন, তখন দুটোই সিঙ্গুলার হিসেবে ব্যবহার হয়। ঠিক আছে, এটা জাস্ট মনে রাখবে। এরপরে দেখো এই যে রুল 12টা কি আছে? দ্য ইউজ অফ ফাংশনস, দ্য ইউজ অফ ফাংশন, দেখো 1.5 ইয়ার্স, 1.5 ইয়ার্স, এটা একটু মনে রাখতে হবে। দেখো 1.5, যখন আমরা এইরকম ভাবে বলছি ওয়ান এবং তারপরে আবার এ যোগ করছি দিয়ে হাফ লিখছি, তখন ইয়ারের সাথে এস যোগ হবে এবং এটা প্লুরাল আরই হবে। কিন্তু যখন আমরা বলছি এ ইয়ার অ্যান্ড এ হাফ, যখন এ ইয়ার অ্যান্ড এ হাফ বলছি, তখন দেখো ইজ বসিয়ে দিচ্ছি। এই যে 1.5 ইয়ার এর পরে যখন নাউনটা বসাচ্ছি, তখন এটাকে প্লুরাল করতে হচ্ছে। আর যখন এ ইয়ার অ্যান্ড এ হাফ, দেখো ইয়ারটাকে আগে নিয়ে চলে এলাম, নাউনটাকে যখন আমরা আগে নিয়ে চলে এলাম, তখন আমরা এখানে তো এ ইয়ার লিখেছে, তাহলে এর সঙ্গে এস যোগ করতে পারছি না, এবং অ্যান্ড এ হাফটাকে পরে যোগ করছে। এই রকম স্টাইলে যখন লেখা হবে, তখন এটাকে সিঙ্গুলার করতে হবে, মানে ইজ ঠিক আছে। আর যখন আমরা 1.5 ইয়ার্স, দেখো এখানে ইয়ারটা লেখে নি, ওয়ানের পর কিছু লেখে নি, 1.5 ইয়ার্স, ইয়ার্সটাকে যখন শেষে লিখেছে, এই নাম্বারগুলো লেখার পর যখন ইয়ারটাকে লিখেছে, তখন এস যুক্ত হয়েছে এবং এর সাথে আর করতে হয়েছে।
আর যখন ইয়ারটাকে আমরা আগে নিচ্ছি তখন দেখো এটা এস যুক্ত, ইয়ারটার সঙ্গে এস যুক্ত হয়নি এবং ভার্বটা ইজ করা হয়েছে। তো দুটো দু রকমের স্টাইল। যখন আমরা এইভাবে ব্যবহার করব তখন এস যোগ হবে এবং ভার্বটা প্লুরাল ভার্ব হবে। যখন এইভাবে ব্যবহার করব তখন এস যোগ হবে না এবং ভার্বটা সিঙ্গুলার হবে। এইটাই হচ্ছে রুলস, এটার কোনো আলাদা কোনো নিয়ম নেই, এটা ব্যবহারের উপরে ডিপেন্ড করবে তুমি কিভাবে ব্যবহার করবে। দুটোর মিনিং কিন্তু সেম, কিন্তু তোমার ব্যবহারের উপর কোথায় এস যোগ হবে হবে না সেটা ডিপেন্ড করছে। ঠিক আছে? স্যার প্রথমের সেন্টেন্সটা তো 1.5 বছর বলছে, সেই জন্য মনে হয় আর হলো, তাই তো? সবই তো 1.5 বছর। প্রথমে সেন্টেন্স 1 ইয়ার অ্যান্ড এ হাফ ইয়ার্স মানে 1.5 বছর, আর এখানে 3 নম্বর সেন্টেন্সটা হচ্ছে এ ইয়ার অ্যান্ড এ হাফ মানে তো 1.5 বছর, 1 বছর এবং হাফ, দুটোর মানে সেম বললাম তো। এটা আর একবার বুঝিয়ে দাও, আমি বুঝতে পারলাম না। জাস্ট বলার পার্থক্য, যখন বলছি 1 অ্যান্ড এ হাফ ইয়ার, ইয়ারটা যখন পরে দিচ্ছি তখন এস যুক্ত হবে এবং ভার্বটা সিঙ্গুলার হবে না, প্লুরাল ভার্ব হবে, তাই ইয়ার্স হয়েছে এবং এটা আর হয়েছে। কিন্তু যখন ইয়ারটা শেষে না দিয়ে এ ইয়ার অ্যান্ড এ হাফ লিখছি, আর ইয়ার নেই, এ ইয়ার অ্যান্ড এ হাফ, তখন এইটা সিঙ্গুলার হবে, ইয়ারের সাথে এস যোগ হবে না, ইয়ারের সাথে কোনো এস যোগ হবে না এবং এর পরে দেখো ইজ বসেছে, মানে আর বসবে না ওখানে। ক্লিয়ার হলো? এটা মনে রাখার বিষয়, এটা রুলসের নিয়মের কিছু নয়। দেখো ইংরাজি অনেকটা স্পোকেন ইংলিশের উপরও দাঁড়িয়ে আছে, সবটা তুমি রুলস স্যার রুলস বলুন হয় না, এটা আমাদের বলার স্টাইল, আমরা কিভাবে বলবো কথাটা সেটা আমাদের উপর ডিপেন্ড করবে। তো তুমি যখন যেভাবে বলবে, তুমি যদি উপরেরটা মতো করে বলো তাহলে ইয়ারটা এস যোগ করতে হবে এবং ভার্বটা প্লুরাল হবে, আর তুমি যদি নিচেরটার মতো করে বলো তাহলে তোমাকে এস যোগ হবে না এবং ভার্বটা সিঙ্গুলার ভার্ব হবে। ওকে, ক্লিয়ার? আর বাকি দুটো 2 আর 4? 2 আর 4, হ্যাঁ। বাকিগুলো 2 আর 4 ওই একই জিনিস, দেখ না ওই একই ধরনের আছে, 1 অ্যান্ড এ হাফ আওয়ার্স, বাকিগুলো একই জিনিস আছে রে, ওই ও একই আচ্ছা, স্টাইল। বুঝতে পেরেছি, মানে ওটা ইয়ে করা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এরপরে রুল 12টাই মনে হয় শেষ। রুল 12-এ কি বলেছে? এ স্টুডেন্ট ইজ রিকোয়ার্ড টু স্টাডি দ্য প্লুরাল ফর্মস অফ সার্টেন নাউন্স কেয়ারফুলি। একটা স্টুডেন্টকে ভালোভাবে পড়তে হবে। কি পড়তে হবে? নিচে আছে, দেখি তারা, এই যে দেখো কমান্ডার ইন চিফ, হ্যাঁ সিঙ্গুলার, এটা একটু আগেই যেটা বললাম ওই রুলসটা এখানে দেওয়া আছে। এই যে কমান্ডার ইন চিফ, একে আমরা প্লুরাল করবো, কোনটার সঙ্গে এস যোগ করবো? সামনেরটার সাথে, কমান্ডারের সাথে এস যোগ করবো। একটু আগেই বললাম যেগুলো, এই দেখো কমান্ডারের সাথে এস যোগ করে দিয়েছে, দেখতে পেয়েছো? চিপের সাথে এস যোগ করেনি কিন্তু। এই যে এম এ লিখছে, এম এ, এটা তবে অ্যাপোস্ট্রফি এস যোগ করার জন্য কিন্তু অ্যাপোস্ট্রফি এসটা এম এর পরে, ঠিক আছে? এমএজ, এখানে কেটে গেল কি করে লেখাটা? আরো ছিল মনে হচ্ছে। যাই হোক, এটা মনে রাখবে, এটা একটু বুঝে নাও যে এই যে মেজর জেনারেল, ধরো এখানে মনে রাখবে এসটা যুক্ত হবে সবসময় যেটা নাউন তার সাথে, মেন নাউন যেটা,